তাহলে আজকের আমরা আলোচনা করব একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা পরীক্ষায় ব্যাপকভাবে আসে। সেটা হচ্ছে অশোকের অনুশাসন। অশোকের অনুশাসন, ঠিক আছে? অশোকের অনুশাসন। অশোকের অনেকগুলো অনুশাসন আছে, আমরা একদম ডিটেলে আলোচনা করব, কোনো কিছু বাদ দেব না, ঠিক আছে? যা যা আছে অশোকের যাবতীয়, আমরা সেগুলো সবটা নিয়েই আলোচনা করব। আচ্ছা, আমি অশোক সম্পর্কে যাব না, শুধু প্রাথমিক কয়েকটা কথা আমি বলবো, দিয়ে আমি শুরু করব। আমি অশোকের সময়কালটা একটু বলবো। আমি ইউনিট 2 পড়াচ্ছি, হ্যাঁ, ইউনিট 2। অশোকের অনুশাসন, এটা তোমার পরবর্তীকালেও কাজে লাগবে। 273 বিসি থেকে 236 বিসি পর্যন্ত, হ্যাঁ। এটা একদম ইম্পর্টেন্ট একটা টপিক ফর নেট, ঠিক আছে? এটা নেটের পেপার 2 ইউনিট 2 একটা গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদের আলোচনা করছি। ওকে, অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন অশোকের শিলালিপি সর্বপ্রথম 1750 সালে টি ফ্যান্থাল 1750 সালে টি ফ্যান্থাল আবিষ্কার করেন। টি ফ্যান্থাল আবিষ্কার করেন। তিনি দিল্লি মিরাট থেকে মিরাট শিলালিপি আবিষ্কার করেন। একদম মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলোই আমরা পড়বো, আমরা দেখব। ওকে, এরপরে আমরা দেখি যে শামসিরাজ আফিফ, শামস-ই-সিরাজ আফিফ ইনি বলছেন, এই শামস-ই-সিরাজ আফিফ ইনি বলছেন যে এটা একটা কোটেশন আছে, অবশ্যই এটা নোট করবে, যে সর্বপ্রথম ফিরোজ তুগলক দিল্লির ব্রাহ্মণদের দিয়ে অশোকের শিলালিপি পড়ার চেষ্টা করেন। অশোকের শিলালিপি পড়ার চেষ্টা করেন ও ব্যর্থ হন। প্রথমবার শামস-ই-সিরাজ আফিফ তিনি এই কথাটা বলছেন। এরপরে দেখি
আমরা 1837 সালে জেমস প্রিন্সেপ তিনি এই লিপিটি পড়েন, অশোকের লিপিগুলি পড়েন। তিনি কোনটা পড়েছিলেন? দিল্লি তোপাড়া, দিল্লি তোপাড়া শিলালিপিটি পড়েন, শিলালিপিটি পড়েন। তার সহকারী ছিলেন আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহাম তার সহকারী ছিলেন। কিন্তু জেমস প্রিন্সেপ একটা ভুল করে ফেলেন। তিনি সবটাই পড়েছিলেন, ব্রাহ্মী লিপি তিনি পড়েছিলেন, কিন্তু একটা সামান্য ভুল করেছিলেন, যে এই যে দেবানাং পিয়র যে সমীকরণ করেছিলেন শ্রীলঙ্কার রাজা টিস্যর সাথে, ঠিক আছে, এইটা উনি একটু ভুল করেছিলেন। বাকি ওনার পুরো ব্রাহ্মী পড়াটা ঠিক করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে শ্রীলঙ্কায় টার্নার সর্বপ্রথম পালি গ্রন্থ দীপবংশের ভিত্তিতে অশোকের সাথে just a minute, অশোকের সাথে প্রিয়দর্শী সমীকরণ করেছিলেন। এরপর আমরা দেখি 1840 সালে নৌরিশ সর্বপ্রথম, একটু নয়েজ হচ্ছে কেননা বাইরে পুজো হচ্ছে, যার কারণে একটু নয়েজ আবার যেতে পারে। সাবাজগারি শিলালিপিটি পড়েন। এই সম্পর্কে আমরা বিস্তারিত আসবো, আগে জাস্ট কারা কারা কি পড়েছেন সেটা একটু জেনে নাও। সাবাজগারি শিলালিপিটি পড়েছিলেন। সাবাজগারি শিলালিপিটি পড়েন। আচ্ছা, অশোকের সর্বাধিক সংখ্যক
সর্বাধিক সংখ্যক লেক কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ থেকে পাওয়া যায়। কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ থেকে পাওয়া যায়। ঠিক আছে, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ থেকে পাওয়া যায়। আচ্ছা, অশোকের শিলালেখতে প্রাকৃত ভাষার সাথে চারটি লিপি যথা ব্রাহ্মী, খরোষ্ঠী, অ্যারামাইক এবং গ্রিক, এই চারটি লিপি ব্যবহৃত হয়েছিল। ঠিক আছে, এই যে চারটি লিপি ব্রাহ্মী, খরোষ্ঠী, অ্যারামাইক এবং গ্রিক, এই চারটি লিপি ব্যবহৃত হয়। অশোকের স্তম্ভলিপি মানে যেগুলো পিলার ইনস্ক্রিপশন বলা হয়, অশোকের স্তম্ভলিপি এবং গুহালিপিতে কেবল ব্রাহ্মী লিপি এবং প্রাকৃত ভাষার প্রয়োগ হয়েছে। খরোষ্ঠী লিপি সম্পর্কে আমরা বলতে পারি খরোষ্ঠী লিপি, এখানে আমরা দেখি যে শাহবাজগড়ি এবং মানসেওরা শিলালিপিতে অ্যারামাইক লিপি রয়েছে। এই শাহবাজগড়ি লিপিকে হিউয়েনসাং পলুসা বলেছেন। পলুসা বলেছেন।
অ্যারামাইক লিপি সম্পর্কে একটু দেখি। অ্যারামাইক লিপি সম্পর্কে দেখি। লামঘান ও তক্ষশিলা থেকে প্রাপ্ত শিলালিপিতে অ্যারামাইক লিপি রয়েছে। অ্যারামাইক লিপি রয়েছে। আচ্ছা, অশোকের এবার আমরা একটু শ্রেণীবিভাগ করতে পারি। অশোকের শিলালিপিগুলি 3 প্রকার। অশোকের শিলালিপিগুলি 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়। এক হচ্ছে শিলালিপি, দুই হচ্ছে স্তম্ভলিপি, আর 3 হচ্ছে গুহালিপি। শিলালিপিকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুখ্য, একটা হচ্ছে গৌণ শিলালিপি। ঠিক আছে, এই মুখ্য শিলালিপি ধরো এ ধরো, এটা বি ধরো, এ ধরো, একে মুখ্য শিলালিপিকে চতুর্দশ শিলালিপিও বলা হয়। এটি 14টি লিপির সমন্বয়ে গঠিত যেটি 8টি স্থান থেকে পাওয়া গেছে। 8টি স্থান থেকে 8টি স্থান থেকে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিতে পারি এই 8টি সংখ্যা কি কি বলেছে। এক হচ্ছে গিরনার,
গিরনার কোথায়? এটা লোকেশন, লোকেশন দেয় কিন্তু গুজরাটের জুনাগড়ে। সালে আবিষ্কার করেন কর্নেল টড। কর্নেল টড। 2 হচ্ছে শাহবাজগড়ি। পাকিস্তানের পেশোয়ার জেলা। পেশোয়ার জেলা। আবিষ্কার করেন 1836 সালে জেনারেল কোর্ট আবিষ্কার করেন। 3 নাম্বার হচ্ছে ধৌলি। ধৌলি এটা উড়িষ্যার পুরী জেলা। উড়িষ্যার পুরী জেলা। আবিষ্কৃত হয় 1837 সালে। আবিষ্কার করেন কিটো। জগৌর জৌগড় উড়িষ্যার গঞ্জম জেলা। গঞ্জম জেলা। ওয়াল্টার ইলিয়ট 1850 সালে। ওয়াল্টার ইলিয়ট। ওয়াল্টার ইলিয়ট। কালসি। কালসি উত্তরাখণ্ডের দেরাদুন। উত্তরাখণ্ডের দেরাদুন জেলা। 1860 সালে আবিষ্কার করেন ফরেস্ট। মানসেরা পাকিস্তানের হাজারা জেলা। পাকিস্তানের হাজারা জেলা। 1899 কে করেন? ক্যানিংহাম। কানিংহাম। আর ক্যাপ্টেন লে। ক্যাপ্টেন লে। এরপরে হচ্ছে ইরাগুড়ি। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলা। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলা। 1929 সালে অনু ঘোষ। সুপারা মহারাষ্ট্রের থানে জেলা। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি আপনি 7 যেটা বললেন এরাগুড়ি, যেটা অন্ধ্রপ্রদেশের কুর্নুলে,
1929। তো ওইটা নামটা একটুখানি বলবেন? অনু ঘোষ। অনু বলে যেটা, অনু ঘোষ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, ঠিক আছে, অনু ঘোষ। আচ্ছা, যাই হোক, মোটামুটি এটা হচ্ছে গিয়ে যে 14টা শিলালিপি, মানে মুখ্য শিলালিপি বলা হয়, সেই মুখ্য শিলালিপির 8টা স্থান থেকে পাওয়া গেছে 14টা, সেই নামগুলো আমি এখানে ব্যাখ্যা করলাম। এবারে আমরা এই মুখ্য শিলালিপি সম্পর্কে, যে 14টা শিলালিপি আছে, এই 14টা শিলালিপি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বিস্তারিত আমরা পুরো টোটাল অশোকের শিলালিপিকে কাটাছেড়া করব, সার্জারি করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো আমরা, আচ্ছা এটা থানে জেলা, হ্যাঁ থানে জেলা, থানে জেলা। এবারে আমরা দেখব এই যে 14টা শিলালিপি আছে সেগুলো, সেখানে শিলালিপিগুলোতে কি কি বলা হয়েছে। 14টি শিলালিপি, 14টা শিলালিপি। তার আগে একটু আমি বলে দিই যে কয়েকটা শিলালিপি আছে যেগুলো, যার একটা বিশেষত্ব আছে। যেমন আমি তোমাদের বলি যে এরাগুড়ি বলে, বা এরাগুড়ি বলে, যেরকম যে বলে, এই শিলালিপিটির বিশেষত্ব হলো এটি বাম থেকে ডান দিকে রয়েছে, বাম থেকে ডান দিকে লেখা রয়েছে, মানে লেখাগুলো আর কি। ঠিক আছে, আর আরেকটা বিশেষত্ব হচ্ছে, আরো দুটো, ধৌলি বা তোষালি যেটা বলা হয়, তোষালি, এবং জৌগর বা সমাপা শিলালিপিগুলিকে সেপারেট কলিঙ্গ এডিক বা দুটি পৃথক কলিঙ্গ লিপি বলা হয়েছে। বলা হয় এখানে 11, 12 এবং 13 নম্বর লিপি পাওয়া যায় না, কেন না? অশোক কলিঙ্গর মানুষকে তার বিজয়ের কথা মনে করিয়ে দিতে চাননি। তাই উনি কি করেছেন? তাই 11, 12, 13তম লিপি এতে অঙ্কন করেননি।
আচ্ছা, এখানে একটি বলতে হয়, এই ধৌলি ও যৌগর লিপিতেই অশোক শহরের বিচারকদের উদ্দেশ্যে বলেছিলেন নিরপেক্ষভাবে বিচার করো। অহেতুক কাউকে শাস্তি দেবেন না। এবং সবাইকে সমান দৃষ্টিতে দেখুন। সমান দৃষ্টিতে সবাইকে সমান দৃষ্টিতে দেখুন। এই শিলালিপিতেই অশোক বলেন, সমস্ত মানুষই আমার সন্তান। প্রজা যাই বল না কেন, আমার সন্তান। আরো একটা বিশেষত্ব হচ্ছে, এই যে এত বড় এই এতগুলো যে মুখ্য শিলালিপি আছে, তার মধ্যে গিরনার শিলালিপিটি সবচেয়ে নিরাপদ অবস্থায় রয়েছে। ঠিক আছে, এবার আমরা 14টা শিলালিপি নিয়ে আলোচনা করতে পারি। ঠিক আছে, 14টি শিলালিপি, তাহলে 14টি শিলালিপি। তাহলে প্রথম শিলালিপি, প্রথম আমি 1-2 করে লিখলাম। হ্যাঁ, প্রথম শিলালিপিতে কি বলা হয়েছে? পশু বলি নিষিদ্ধকরণ করা হয়েছে। পশু বলি নিষিদ্ধকরণ নিষিদ্ধকরণ করা হয়েছে। এখানে একটু বলে রাখি যে সামাজিক যদি কোনো অনুষ্ঠান হয়, ঠিক আছে, সেখানেও কিন্তু কোনো পশুকে হত্যা করা যাবে না।
কিন্তু অশোক আবার কিছু কিছু সামাজিক অনুষ্ঠান যেগুলোকে সমর্থন করেছেন যে হ্যাঁ এইগুলোতে শুধুমাত্র স্পেসিফিক্যালি এই অনুষ্ঠানগুলোতে পশু বধ করা যাবে। আর কি অশোক এরকম বলেছেন যে রান্নাঘরে, রাজকীয় রান্নাঘরে রাজকীয় রান্নাঘরে প্রতিদিন দুটি ময়ূর এবং একটি হরিণ মারা হচ্ছে, তবে ভবিষ্যতে সেগুলো বন্ধ করা হবে। তবে ভবিষ্যতে সেগুলি বন্ধ করা হবে। তিনি বলেছিলেন ম্যাক্সিমাম তিনটির বেশি পশু প্রতিদিন হত্যা করা যাবে না। ঠিক আছে, সেকেন্ড মুখ্য গিরি শাসনে বলা হয়েছে মানুষ ও পশুদের চিকিৎসা করবেন। মানুষ ও পশুদের চিকিৎসা করবেন। এগুলো কিন্তু আমরা সব মুখ্য অনুশাসন পড়ছি। হ্যাঁ, মুখ্য অনুশাসন হলো, তাহলে মানুষ ও পশুদের তিনি চিকিৎসা করবেন। এবং এই লিপিতে উনি বলছেন যে আমি আমার সাম্রাজ্যের সীমান্তে যেসব রাজ্য রয়েছে সেটা আমার প্রতিবেশী শক্তি হোক বা আদার্স হোক, উদাহরণ হিসেবে তিনি বলছেন দক্ষিণের চোল, চের, পাণ্ডব, সত্যপুত্র, তাম্রপর্ণী, উত্তর পশ্চিম দিকে অ্যান্টিওক এবং এই যে পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য, সেখানে আমি মানুষ এবং পশুদের জন্য চিকিৎসার ব্যবস্থা করে দেব এবং প্রয়োজনীয় ঔষধপত্র আমি সরবরাহ করব। অশোক কথা বলছেন। এবং আমরা ইতিহাস ঘেঁটে বুঝতে পারি যে অশোকই প্রথম শাসক যিনি মানুষ এবং পশুর চিকিৎসার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। যেমন ভাবে আমরা মধ্যযুগে ফিরোজ তুগলক এবং জাহাঙ্গীরের উল্লেখ পাই যে তারা এরকম পশু এবং মানুষের চিকিৎসার জন্য ব্যবস্থা করেছিলেন, তেমনি আমরা এখানে ফিরোজ শাহ অশোকের কথাও পাই। আর কি দরিদ্রদের জন্য তিনি হাসপাতাল করে দিয়েছেন। এগুলো সব দ্বিতীয় শিলালিপি থেকে আমরা জানতে পারছি। এই ভিডিওটা বারবার শুনবে, এটা খুব ইম্পর্টেন্ট। অশোকের শিলালিপি সম্পর্কে একদম কাটাছেঁড়া করা হচ্ছে আর কি। তৃতীয় মুখ্য গিরি শাসন, এখানে কি বলা হয়েছে, এখানে প্রাদেশিক রাজুক যুক্ত দের সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, এবং এই
শিলালিপিতে অশোক বলেছিলেন যে উনি যখন রাজ্যাভিষেক করছেন, সেই রাজ্যাভিষেকের 12তম বর্ষে বা দ্বাদশ বর্ষে তিনি 3জন কর্মকর্তাকে ঠিক করেছিলেন বা 3জন অফিসারকে নিয়োগ করেছিলেন, যারা প্রতি 5 বছর অন্তর এই সমগ্র তার যে প্রদেশ পরিদর্শন করবে এবং জনসাধারণকে এই যে প্রাদেশিক রাজুক এবং যুক্ত যারা আছে তারা জনসাধারণকে কিছু কিছু বিষয়ে শেখাবে, যেমন কি অল্প ব্যয় করা, অল্প সংগ্রহ করা, পিতামাতার সেবা করা, ব্রাহ্মণ এবং যারা শ্রমণ আছে তাদেরকে দেখাশোনা করা, ইত্যাদি ইত্যাদি। এগুলো অশোক তার 3য় শিলালিপিতে উল্লেখ করছেন যে আমি এই প্রাদেশিক রজুক এবং যুক্তদেরকে এটা বলেছিলাম, শিখিয়েছিলাম, যাতে মানুষদেরকে তারা শেখায়। 4th শিলালিপি কি বলা হয়েছে? ভেরি ঘোষের পরিবর্তে ধর্ম ঘোষের কথা বলা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট। ভেরি ঘোষের পরিবর্তে ধম্ম ঘোষের নীতি গ্রহণ। ভেরি ঘোষের পরিবর্তে ধম্ম ঘোষের নীতি গ্রহণ, অর্থাৎ যুদ্ধ না করে ধম্ম নিয়ে চলা এবং মানুষের মধ্যে প্রচার করা। 5ম মুখ্য গিরি শাসনে ধম্ম মহামাত্র নিয়োগের কথা বলা হয়েছে। ধম্ম মহামাত্র, হ্যাঁ। তো এখানে প্রাদেশিক রাজুক যুক্তদের কথা বলা হয়েছে 3 নম্বরে, আর 5 নম্বরে বলা হয়েছে তিনি ধম্ম মহামাত্র নিযুক্ত করছেন। হ্যাঁ, ওটা 12 বছরের মাথায় ছিল, এটা ওনার রাজত্বে 13 বছরের মাথায় ধম্ম মহামাত্রদের কথা তিনি বলছেন। ওকে, যারা ধর্মের প্রচার করবে। এরপরে আমরা দেখি 6ষ্ঠ শিলালিপিতে। 6ষ্ঠ শিলালিপিতে কি বলছে? মন্ত্রী পরিষদ, পুলিশানি ও প্রতিবেদিকার সম্পর্কে সম্বন্ধে বিবরণ। প্রতিবেদিকা সম্বন্ধে বিবরণের কথা এখানে বলা হয়েছে। প্রতিবেদিকা মানে প্রতিবেদক, রিপোর্টার যাদের। অশোক তার রিপোর্টারদের বলেছিলেন যে আমি যেখানেই থাকি না কেন প্রজাদের বিষয় সম্পর্কে আমাকে জানাতে হবে, প্রজারা কিভাবে চলছে, কিভাবে রয়েছে, সেই বিষয় সম্পর্কে তাদেরকে, অশোককে জানাতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি দেখি? অশোকের 7ম গিরি শাসন। এখানে তিনি বলছেন সব ধর্মের প্রতি ধর্মীয় সহিষ্ণুতার কথা বলছেন। সব ধর্মকে ভালোবাসতে হবে, অর্থাৎ ধর্মীয় সহিষ্ণুতার প্রতি তিনি দৃষ্টি দিতে চাইছেন। ওকে, 8ম শিলালিপিতে কি বলা হচ্ছে? 8ম মুখ্য গিরি শাসনে অশোকের সম্বোধি দর্শন। অশোকের সম্বোধি দর্শন
সম্মতি মানে বোধগয়া, বোধগয়া দর্শন, অর্থাৎ ধম্মযাত্রার কথা বলা হচ্ছে। ধম্মযাত্রার কথা উল্লেখ করা হয়েছে। তার রাজ্যাভিষেকের 10তম বর্ষে, এবং সর্বপ্রথম তিনি কোথায় যান? বোধগয়াতে যান। সম্মতি দর্শন মানে বোধগয়া দর্শন করেন সর্বপ্রথম, এবং 256 রাত তিনি বাইরে কাটিয়েছিলেন আর কি। আচ্ছা, নবম মুখ্য গিরি শাসনে বলা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের অনুষ্ঠানের অপ্রাসঙ্গিকতা, বিভিন্ন অনুষ্ঠানের অপ্রাসঙ্গিকতা। তিনি বলেছেন যে ধর্মমঙ্গল হচ্ছে শ্রেষ্ঠ, ধর্মকে পালন করা উচিত, গুরুজনদের শ্রদ্ধা করা উচিত, ব্রাহ্মণ শ্রমণদের সম্মান করা উচিত, বৃথা অনুষ্ঠান করে কোনো লাভ নেই। এরপরে আমরা দেখি দশম গিরি অনুশাসনে, সেখানে রাজার খ্যাতির ইচ্ছা প্রকাশ করা, রাজার খ্যাতির ইচ্ছা প্রকাশ করা, রাজার কীর্তির ইচ্ছা প্রকাশ করা, অর্থাৎ তিনি খুব একটা পছন্দ করতেন না, তিনি ধম্মের কথা প্রচার করতে পছন্দ করতেন, ঠিক আছে, কীর্তির কথা নয়। 11 নম্বরে বলা হয়েছে ধম্ম নীতির কথা, ধম্ম নীতির কথা বলা হয়েছে, অতএব ধম্মকে তিনি শ্রেষ্ঠ বলে, তার প্রচলিত ধর্মকে তিনি শ্রেষ্ঠ বলে প্রচার করছেন। 12 নম্বরে বলা হয়েছে ধর্মীয় সহিষ্ণুতার কথা, ধর্মীয় সহিষ্ণুতার কথা 12 নম্বর শিলালিপিতে উল্লেখ করা হয়েছে। 13 নম্বরে বলা হয়েছে কলিঙ্গ যুদ্ধের কথা, কলিঙ্গ যুদ্ধের কথা বলা হয়েছে, এবং এখানে উল্লেখ করা হয় মানে কলিঙ্গ যুদ্ধের পরেই তার ধম্ম প্রচারের কথা এবং ধম্ম বিজয়কে শ্রেষ্ঠ বলে তিনি উল্লেখ করেছেন, এবং 600 যোজন বা 1800 মাইল তার ধম্ম বিজয় করা হয়েছিল, এবং যার মধ্যে 5টা যবন রাজা, দক্ষিণ ভারতের চোল, পাণ্ডব, সত্যপুত্র, কেরল পুত্র, তাম্রপর্ণী, এইসব জায়গার উল্লেখ রয়েছে। 14তম শিলালিপিতে বলা হয়েছে এই অনুশাসনগুলির উদ্দেশ্য, এই যেগুলো প্রকাশ করা হয়েছে সেই অনুশাসনগুলির উদ্দেশ্য কি ছিল সেই সংক্রান্ত ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। ওকে, আচ্ছা, অশোকের শিলালিপিতে, এটা জাস্ট একটা বিশেষ নোট লিখে রাখতে পারো, অশোকের শিলালিপিতেই সর্বপ্রথম
এই বিশাল ভূখণ্ডকে কি করা হয়েছে? কিছু নির্দিষ্ট নাম দেয়া হয়েছে, নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, কিছু নির্দিষ্ট নাম এখানে দেওয়া হয়েছে। হলো, তাহলে এই হচ্ছে আমার মুখ্য গিরি শাসনের কথা বলা হলো। ওকে, মুখ্য গিরি শাসন যেগুলো রয়েছে। আচ্ছা।